25 জুন 2025। সময়টা ছিল সন্ধ্যা 7:30 থেকে রাত 10:50 মধ্যে। কলকাতার কসবার এক ল কলেজে একটি 24 বছর বয়সী মেয়ের সাথে ধর্ষণের ঘটনা ঘটে গেল। ওই দিন মেয়েটার সাথে ঠিক কি হয়েছিল আমি এই বিষয়টাতে ফিরে আসছি, কিন্তু তার আগে বলুন, আপনাদের কি মনে আছে বছর খানেক আগে আরজিকর হাসপাতালের সেই ভয়ঙ্কর রেপ কেসটার কথা? কিভাবে একজন তরুণী চিকিৎসক ধর্ষণের শিকার হয়েছিল? সেই ঘটনায় সকলে প্রশ্ন করেছিল, হাসপাতালেও কি আর নিরাপদ নয় মেয়েরা? আর এবার কসবার ল কলেজ, একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আইনের পাঠ নেওয়া হয়, যেখানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দেওয়া হয়। এবার সকলে প্রশ্ন করবে, তাহলে এবার কি কলেজেও মেয়েরা নিরাপদ নয়? তাহলে আপনারা ভাবুন তো, একদিকে হাসপাতাল আর অন্যদিকে কলেজ। হাসপাতাল যেখানে চিকিৎসকরা তাদের জীবন মানুষকে সুস্থ করে তোলার জন্য নিয়োজিত করেছে, যেখানে আমরা সুস্থ হতে যাই, আর অপরদিকে ল কলেজ যেখানে আমরা আইন শিখতে যাই। এই দুটি জায়গা তো আমাদের বিশ্বাস আর ভরসার জায়গা, আর সেখানেই যদি ধর্ষণের ঘটনা ঘটতে থাকে তাহলে আমরা কোথায় যাব? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা দুটোই তলানিতে গিয়ে ঠেকেছে। কসবার সাউথ কলকাতার ল কলেজে ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের নামগুলো একটু জেনে রাখুন। মনোজিৎ মিশ্র, কলেজের প্রাক্তন ছাত্র। প্রমিত মুখার্জি ও জায়েব আহমেদ, এরা দুজন কলেজের বর্তমান ছাত্র। এবার আপনাদের মনে প্রশ্ন উঠবে, এখানে প্রাক্তন ছাত্র কি করছে? মনোজিৎ মিশ্র, যে তৃণমূল ছাত্র পরিষদের প্রভাবশালী নেতা, যার পদ ছিল সাউথ কলকাতা ডিস্ট্রিক্ট অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে কাজ করা, অর্থাৎ ছাত্র সংগঠনে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেত। এই মনোজিৎ কেবল প্রাক্তন ছাত্রই নয়, কিছুদিন আগে কলেজে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ পেয়েছিল। প্রায় 45 দিন আগে, অর্থাৎ এই ঘটনা ঘটার সময় মনোজিৎ কলেজের ভেতরে সরকারি সুযোগ পেয়েছিল। আরও শুনুন, মনোজিৎ মিশ্র শুধু কলেজে প্রভাবশালী নেতা ছিল না, তার বিরুদ্ধে বহু গুরুতর অভিযোগও আছে। কলেজে ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার, অশ্লীল ভাষা, চুপি চুপি ভিডিও তোলা, হেনস্থা করা, এমন 11টি অভিযোগ জমা পড়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে আবার 4টি সরাসরি যৌন হেনস্থার অভিযোগ। এইসব অভিযোগ নতুন নয়, 2017, 2019 আর 2022 সালেও একই ধরনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ল কলেজের ছাত্রীরা আগেও বলেছে মনোজিৎ কলেজের দাদাগিরি চালায়, কিন্তু তবুও সে কলেজের মধ্যেই নিজের প্রভাব ধরে রেখেছিল। আপনারা ভাবুন, কলেজ প্রশাসন কি এই বিষয়ে কিছুই জানতো না? সবই জানতো। আসলে ওই যে আমাদের পশ্চিমবঙ্গবাসীর একটাই সমস্যা, কিছু বাড়াবাড়ি না হলে কোনো ঘটনাই চোখে পড়ে না। এইবার যখন এই নারকীয় ঘটনাটা ঘটে গেল, তখন তাকে কলেজ থেকে বহিষ্কার করা হলো। আরজিকর ঘটনার ক্ষেত্রেও ঠিক একই রকম। অভিযুক্ত সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে তার ঔদ্ধত্য আমাদের অজানা নয়, কিন্তু যখন সে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে তখন গিয়ে আমাদের টনক নড়েছে। না, আমি এখানে কোনো সিভিক ভলেন্টিয়ার পদকে ছোট করছি না, কিন্তু অভিযুক্ত সঞ্জয় রায়ের যে ঔদ্ধত্য ছিল সেটা সম্পর্কে আপনাদের বোঝাতে গিয়ে ওই কথাটা বলেছি। সেখানে সঞ্জয় রায় যখন ঘটনাটা ঘটিয়ে ফেলেছে, কিন্তু তখন তো আর কারো কিছু করার নেই। হ্যাঁ, আপনি যদি পুলিশকে গিয়ে জিজ্ঞেস করেন তাহলে ওনারা বলবেন সঞ্জয় রায় তো তার কর্মের সাজা পেয়ে গেছে। আর যদি ল কলেজের এই ঘটনায় প্রশ্ন করেন তবে ওনারা বলবেন আমরা তো অভিযুক্তদের গ্রেপ্তার করেছি। ব্যাস, এবার তাদের আদালতে পেশ করা হবে, তদন্ত হবে, সবকিছু খতিয়ে দেখা হবে। এই করতে করতে কয়েক মাস চলে যাবে, কয়েক মাস কেন, কয়েক বছরও চলে যাবে। অবশ্য ওনাদের কিছু করার নেই, কারণ ওনাদের ওপর তো আবার অপর মহলের চাপ থাকে। আর হ্যাঁ, আমরাও বাড়িতে বসে থাকবো নাকি? আমরাও রাস্তায় বেরিয়ে প্রতিবাদের ঝড় তুলবো, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবো, আর তারপর একসময় সব কিছু ভুলে যাব। আবারও অপেক্ষা করতে থাকবো, আবার কোথায় ধর্ষণের ঘটনা ঘটছে, একটি মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে, তখনও আবার একই রকম চিত্র দেখবো আমরা। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। কসবার ল কলেজের নির্যাতিতা লিখছে, পুলিশের কাছে যেতে আমার ভয় করছিল। আমি জের ক্ষমতা জানি, ওর ক্ষমতাকে ভয় পাই, কিন্তু আজ 26শে জুন আমি মনস্থির করেছি পুলিশকে জানাবো, তাই পুরো ঘটনার কথা লিখলাম। ভাবুন, একজন প্রাক্তন ছাত্র যে কিনা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা, কলেজের মধ্যে তার এতটাই প্রভাব যে তার বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে আপনাকে বারবার ভাবতে হবে। মানে আমি বুঝতে পারছি না যে তার এত ক্ষমতা কোথা থেকে আসছে। যাই হোক, নির্যাতিতা চিঠিতে আর কি কি লিখেছে চলুন জেনে নিই। তবে আপনাদের বলে দিই, এখানে অভিযুক্তদের কোড নাম ব্যবহার করে চিঠি লিখেছে নির্যাতিতা। অভিযোগপত্রে মোট 3 জনের নাম রয়েছে।
মূল অভিযুক্তকে জে এবং বাকি দুজনকে এম এবং পি বলে সম্বোধন করেছে নির্যাতিতা। নির্যাতিতার বয়ান অনুযায়ী 25শে জুন দিনটিতে সে কলেজে গিয়েছিল পরীক্ষার ফর্ম পূরণের জন্য। দুপুরে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম পূরণের কাজেও শেষ হয়ে যায়। অভিযোগপত্রে মেয়েটি লেখে, আমি দুপুর 12টা 5 মিনিটে ইউনিয়ন রুমে যাই। যে সেখানে ঢুকে বলেন সবাই যেন সেখানে থাকে, উনি আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের প্রধান। মেয়েটি কথাও বলেছে যে উনি খুব প্রভাবশালী। উনি মেয়েটিকে ছাত্রীদের জিজ্ঞেস করেছেন। তারপর ইউনিয়ন রুম থেকে যখন বিকেল 4টে নাগাদ সবাই বাড়ির দিকে রওনা হচ্ছিল, মেয়েটিও কলেজ গেটের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় জের সাথে মেয়েটির দেখা হয়ে যায়। তখন যে মেয়েটির হাতে 1 প্যাকেট বিস্কুট দিয়ে বলে যে আবার তাকে ইউনিয়ন রুমে যেতে হবে কিছু আলোচনার জন্য। তারা 7 জন ইউনিয়ন রুমে জড়ো হয়। সেখানে যে তার ব্যক্তিগত জীবন ও তার প্রভাব নিয়ে আলোচনা শুরু করে। শুনে নিন তাহলে, এটাই নাকি তার আলোচনার বিষয়। আসলে ওসব কিছুই না। মেয়েটিকে প্রেম প্রস্তাব দেবে বলে আগে থেকে যে তার নিজের বিষয়ে মেয়েটিকে জানিয়ে দিচ্ছিল, মানে যাকে বলে নিজের ঢাক নিজে পেটানো। মেয়েটি অভিযোগপত্রে লেখে, কিছুক্ষণ পর যে ইউনিয়ন রুমের বাইরে গিয়ে আমাকে ডেকে বলে কলেজে প্রথম যেদিন তাকে দেখেছে সেদিন থেকেই পছন্দ করেন। এও বলেছেন গার্লফ্রেন্ডের পরে যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকেন তাহলে সেটা আমি, এবং তারপরেই আমাকে বিয়ের প্রস্তাব দেন। দেখুন, সব আগে থেকেই প্ল্যান ছিল মেয়েটিকে দ্বিতীয়বার ইউনিয়ন রুমে ডেকে আনা, গুরুত্বপূর্ণ আলোচনার কথা বলে নিজের ক্ষমতা সম্পর্কে জানানো। সবটাই ছিল একটা প্রি প্ল্যান। আপনাদের কি মনে হয় কমেন্টে লিখে জানান। এরপর মেয়েটি লেখে, আমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলি আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে ছাড়তে পারবো না। তারপর কিছু সময় ধরে কথাবার্তা হয় তাদের দুজনের মধ্যে। এরপর আবারও তারা ইউনিয়ন রুমে ফিরে যায়। মেয়েটি লিখে যে তখনও সবকিছু স্বাভাবিক ছিল। সন্ধ্যা 6:10 দিকে সবাই যখন ইউনিয়ন রুম থেকে বেরিয়ে যাচ্ছে তখন মেয়েটিও বেরোতে যাচ্ছিল। ঠিক তখন যে তাকে আটকায়, বলে আর কিছু সময় বসে যেতে। এরপর সে যখন সন্ধ্যা 7:30টার সময় বেরোতে যাচ্ছিল তখন আবারও যে তার পদ আটকায়। এরপর যে চোখের ইশারায় ইউনিয়ন রুমে থাকা এম এবং পি বাইরে বেরিয়ে ইউনিয়ন রুমের দরজা বন্ধ করে দেয়। তারপর যে তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছিল ওয়াশরুমের দিকে এবং শারীরিক সম্পর্কের জন্য জোর করতে থাকে। মেয়েটি না বলে বাধা দেয়, কেঁদে ফেলে, অনুনয় বিনয় করে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। ভয়ে মেয়েটির প্যানিক অ্যাটাক হয়, শ্বাসকষ্ট শুরু হয়। তখন যে এম এবং পিকে ডাকে। মেয়েটি সবাইকে অনুরোধ করে তাকে যেন রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। যখন তার অনুরোধের কেউ সাড়া দিল না তখন সে একটা ইনহেলার এনে দেওয়ার জন্য অনুরোধ করে। এম তখন ইনহেলার কিনে এনে দেয়। মেয়েটি লেখে, আমি পালানোর চেষ্টা করি কিন্তু তারপর তারা মেন গেট বন্ধ করে দেয়। মেয়েটি চিঠিতে লিখেছে, এরপর যে তাকে গার্ড রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এম এবং পি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। মেয়েটি বারবার বাধা দিতে গেলে যে তাকে হুমকি দেয় যে সে আগেও এসব কাজ করেছে। এমনকি এও বলে মেয়েটির প্রেমিককে সে খুন করবে এবং মেয়েটির বাবা মাকে পুলিশ দিয়ে গ্রেপ্তারি করিয়ে দেবে। আপনারা একবার ভাবুন যে এমন ক্ষমতা মেয়েটির নিরপরাধ বাবা মাকে এমনি এমনি পুলিশ দিয়ে গ্রেপ্তারি করিয়ে দেবে আর তার প্রেমিককে খুন করে দেবে। মেয়েটি জানায় সে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে। যে তাকে ধর্ষণ করে চলে যায়। এরপর 10:50 সে ওখান থেকে বাইরে বেরিয়ে আসে। তখন যে আবারও হুমকি দিয়ে বলে সে যেন কাউকে না কিছু বলে। এরপর এম এর কাছ থেকে তার ফোনটা নিয়ে বাবাকে ফোন করে বলে তাকে নিয়ে যেতে। অভিযোগপত্রের শেষে লেখা, আইনের ছাত্রী হয়ে আজ আমি নিজেই নির্যাতিতা। আমি নিজের জন্য বিচার চাইছি। দয়া করে যে এম এবং পির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন। মানে আমরা কোন সমাজে বসবাস করছি যেখানে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, যেখানে ধর্ষকের কোনো ভয় নেই, ভয় রয়েছে কার না নির্যাতিতার। তাই শুধু রাস্তায় নেমে বিক্ষোভ দেখালে হবে না, শুধু সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুললে হবে না। আমাদের মানসিকতার পরিবর্তনটা খুব দরকার। এই ঘটনা সম্পর্কে আরো ভিডিও আসছে, তাই নিস্তব্ধ আলাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন।